রাজাদের লেখা গল্প অস্তিত্ব। আজ আর কেউ এদিকে আসবে বলে মনে হয় না। চলো দোকান গুটিয়ে ফেলি। নিভে যাওয়া বিনিটা দেশলাই কাঠি জেলে ধরিয়ে স্বপন বলে, হ্যাঁ তাহলে তো তোমার লাভই হবে। আমি কি কিছু বুঝি না ভেবেছ? তাড়াতাড়ি দোকানে ঝাঁপ ফেলে দিয়ে ঘরে ফিরে পুকুরে দুটো ডুব মেরে এসেই বোতল খুলে বসে পড়বে। মুখ ঝামটা দিয়ে টগর বলে। স্বপন একটু কেশে গলাটা পরিষ্কার করে বলে, তোমার খালি এক কথা, আমি কি সেজন্য তোমাকে দোকান বন্ধ করতে বললাম? আমি ভাবছি আজ বৃষ্টি বাদলার দিনে কি আর কেউ চা খেতে আসবে, তাই দোকানটা বন্ধ করে দিলেই ভালো হয়। শুধু শুধু বৃষ্টির ছাঁটের মধ্যে দোকানে বসে থাকে কেন ভিজবে বলো? আহারে, আমার চিন্তায় ওনার ঘুম আসছে না যেন। বৃষ্টিতে ভিজে আমার ননির শরীরটা গলে যাবে তো, তাই ওনার দুশ্চিন্তা হচ্ছে। মিনসের ঢং দেখে মূর্ছা যায় আর কি। বলি এত দুধ যে জাল দিয়ে রেখেছি তার কি হবে? আমার শিব ঠাকুরকে চান করাবো? টগর বলে। স্বপন আমতা আমতা করে বলে, না মানে বলছিলাম একটু পায়েস করলে হতো না? ছেলে মেয়ে দুটো অনেক দিন ধরে চালের পায়েস খাওয়ার বায়না করেছে, মনে নেই? হুম, লবাবি দেখো একবার। বলি এত টাকার দুধে পায়েস রেঁধে জমিদারের ছেলে মেয়েকে খাওয়ালে কাল দুধওয়ালার ধার মেটাবো কী করে শুনি? আর পায়েসের চালটা কে দান করবে? আমার শ্বশুর? টগর চেঁচিয়ে ওঠে। কোনো সদুত্তর খুঁজে না পেয়ে স্বপন নীরব থাকে। মনে মনে ভাবে, সত্যিই তো, এতটা দুধ পায়েস রেঁধে অপচয় করলে বেশ ঝুঁকির ব্যাপারই হবে। বেঁচে যাওয়া দুধটা ভালো করে জাল দিয়ে রেখে দিলে কালকে বরং 2-3 প্যাকেট দুধ কম নিলেও চলবে। নাও ধরো, এগুলো পৌঁছে দিয়ে এসো। যাও, বসে বসে বিনিতে শুকটান দিলে চলবে? টগর 5টা খাবারের প্যাকেট স্বপনের হাতে ধরিয়ে দিয়ে বলে। প্যাকেটগুলোতে আছে কাগজের মোড়কে পাকানো হাতে করা রুটি আর প্লাস্টিকের কৌটোয় ভরা তরকারি। ইদানিং রোজগার বাড়ানোর আশায় টগর কিছু বাড়িতে খাবারের যোগান দেওয়ার ব্যবসা শুরু করেছে। কিছু বাড়িতে স্বপন পৌঁছে দেয়, আর কিছু লোক নিজেরাই ফেরার পথে নিয়ে যায়। যদিও আজ শুক্রবার হয়, খাবার নিতে আসার মতো কোনো লোক নেই। ওরা সপ্তাহের শেষে কাজ সেরে বাড়ির পথ ধরেছে। এই চত্বরে এখন বহু কলেজে পড়া বা অফিসে চাকরি করা ছেলে মেয়ে পেইং গেস্ট হিসেবে অথবা একা ঘর ভাড়া নিয়ে থাকে। রান্না বান্না করার ঝামেলা তারা যায় না। সকালে যে যার মতো অফিসে বা কলেজের ক্যান্টিনে খেয়ে নেয়, আর রাতে ঘরে ফিরে হোম ডেলিভারি আনিয়ে নেয়। এই ব্যবসাটার সন্ধান টগরকে প্রথম দেন নমিতা বৌদি। উনি প্রায় 40 জন মতো লোকে রান্না করেন প্রতিদিন। একা সামলে উঠতে পারবেন না বলে সাহায্যের জন্য 3টে লোকও রেখেছেন। টগরকেও তো ওর কাছেই কাজ করতে বলেছিলেন। তখন চায়ের দোকানটা স্বপন একাই চালাতো। চাকরি খুঁয়ে হতাশ হয়ে যখন ঘরে বসেছিল, তখন টগরের বুদ্ধিতে সামান্য পুঁজিতে বড় রাস্তার উপরেই চায়ের দোকানটা করেছিল স্বপন। কিন্তু দোকানটা তখন অর্ধেক দিনই বন্ধ থাকতো, কারণ রাতে করা চোলাইয়ের নেশার খোঁয়ারি কাটতে কাটতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত স্বপনের। ছেলে মেয়ে দুটো তখন আরও ছোট ছিল। টগর তখন কি করে যে সংসার সামলাতো তা স্বপনের জানা নেই। জানবেই বা কী করে? নেশার ঘোরেই সারাদিন তো বুঁদ হয়ে থাকতো। মাঝে মাঝে টগরের চত্থাপ পড়ে হুঁশ ফিরত বটে, তবে সেটা সাময়িক। নমিতা বৌদি পাশের ঘর থেকে ওদের সংসারের হাল হকিকত সবই টের পেত। একদিন টগরকে প্রস্তাব দিল ওর কাছে কাজ করার, কিন্তু আত্মসম্মানী টগর সঙ্গে সঙ্গে সে প্রস্তাব নাকচ করে দিয়ে নিজেই স্বপনের দোকানের হাল ধরার সিদ্ধান্ত নিল। স্বপনও এক অর্থে বেঁচে গেল তখন। দোকান সামলানোর ঝক্কি আর ওকে পোহাতে হলো না। টগরকে দেখে ওর মাঝে মাঝে অবাক লাগে, কি দাপট মেয়েটার। হয়তো রাগী, একটু মুখোড়াও, কিন্তু সংসার দোকান সব একা হাতে সামলে যাচ্ছে আজ প্রায় 3 বছর ধরে। সংসারের স্ত্রীও ফিরিয়েছে খানিকটা। বাচ্চারা স্কুলে যাচ্ছে, ঘরটা দরমার বেড়া থেকে টিনের চাল পেয়েছে। একটাই ঘর ছিল এতদিন, এখন বাবুদের বাড়ির মতো ঘরের মাঝখানে কাঠের পার্টিশন বসে 2টো ঘর হয়েছে। আস্তে আস্তে ঘরের টিভি, টেবিল ফ্যান সবই এসেছে। স্বপনের নিজের জীবনেও কিছুটা উন্নতি হয়েছে বই কি। আগে সেই ভাত পচা দুর্গন্ধময় চোলাই খেয়ে থাকতে হতো, এখন তবু বোতলের মদ জুটছে। তবে টগরের কড়া নির্দেশ, দিনের বেলায় ঘরে বসে ওসব খাওয়া চলবে না। একমাত্র রাতে ঘরে ফিরে স্নান করে ছেলে মেয়েদের চোখের আড়ালে ঘরের দাওয়ায় অথবা পুকুর পাড়ে বসে খাওয়া যেতে পারে। তবে আরও একটা শর্ত আছে, সেটা হলো কখনো কোনো বন্ধু বান্ধব জুটি একসাথে খাওয়া চলবে না, একা একাই খেতে হবে।
উপরে হিসেবে প্রতিদিন দোকানের স্টক থেকে একটা কুরকুরে বা লেইসের প্যাকেটও জোটে স্বপনের ভাগ্যে। রাতের বেলা এই সময়টাই স্বপনের কাছে অতি প্রিয় সময়। সারাদিনটা কোনো রকমে কাটিয়ে দিয়ে রাতে যখন ঘরের দাওয়ায় অথবা পুকুর পাড়ে এসে ছিপি খুলে বসে, তখন মনে হয় যেন জীবনে বেঁচে থাকার জন্য কিছু সুখ এখনও অবশিষ্ট আছে। যাকগে, রাতের সুখের কথা ভেবে এখন মন খারাপ করলে তো আর চলবে না স্বপনের। আপাতত খাবারগুলো পৌঁছে দিয়ে তবে ছুটি পাবে। রাস্তার রেলিংয়ের ধারে হেলানো সাইকেলটা টেনে নেয়। হ্যান্ডেলে প্যাকেটগুলো ঝুলিয়ে রানিংয়ে উঠে পড়ে সাইকেলে। দুবার প্যাডেল করতেই ক্যাঁচকোচ আওয়াজ করে তার বিরক্তি প্রকাশ করে সাইকেলটা। মনে মনে হাসে স্বপন, সাইকেলটাও হয়েছে ওরই মতো। কোনো কাজ করতে হলেই প্রবল অনীহা প্রকাশ করে। হালকা করে ঘন্টিটা বাজিয়ে ওকে যেন জাগায় স্বপন, আর মনে মনে বলে, আজকে নিয়ে চল, কাল তোকে নারকেল তেল দিয়ে ভালো করে অয়েলিং করে দেব। স্বপন সাইকেল নিয়ে বেরিয়ে গেলে ওর যাওয়ার পথের দিকে চেয়ে থাকে টগর। কেমন যেন ম্যাদা মারা ঠান্ডা প্রকৃতির মানুষটা, স্বাদ চড়েও রাখারে না মুখে। দুধের ডেক্সিটা ওভেন থেকে নামিয়ে সাবধানে ক্যানে ঢেলে নেয় দুধটা। খানিকটা দুধ সসপ্যানে আলাদা করে সরিয়ে রাখে। মুখে স্বপনকে রাগ দেখালো, মনে মনে ঠিক করে আজ বাড়ি ফিরে বেঁচে যাওয়া দুধটা দিয়ে পায়েস বানাবে। দোকানের চিনির কৌটো থেকে খানিকটা চিনি আলাদা সরিয়ে নেয় একটা ঠোঙায়। ক্যাশ বাক্সটা খুলে দুটো 50 টাকার নোট আলাদা করে আঁচলে গিট পাকিয়ে নেয়। ফেরার পথে গণেশদার দোকান থেকে একটু গোবিন্দভোগ চাল কিনে নিয়ে যেতে হবে। শেষ কবে যে পায়েস রান্না করেছে মনে করতে পারে না ও। আগে তবু ছেলে মেয়েদের জন্মদিনগুলোয় সামান্য হলেও পায়েস রাঁধত। নিয়ম ছিল যার জন্মদিন তার ভাগে একটু বেশি পায়েস পড়বে, আর অন্যরা অল্প করে জিভে ছোঁয়াবে। কিন্তু গত কয়েক বছর এই দোকানের হাল ধরার পর থেকে আর সময়ও পায় না। ছেলে মেয়ে দুটোকে সামনে বসিয়ে খাওয়ানোই হয়নি কতদিন। সকালে দোকানে আসার আগে রান্না করে ভাত চাপা দিয়ে রেখে আসে। ওরা স্কুল থেকে ফিরে নিজেরাই বেড়ে খেয়ে নেয়। আবার দুপুরে 3 ঘন্টার জন্য ফিরে রান্না করে রেখে দেয়। রাতে টগর যখন ঘরে ফেরে তখন দেখে ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। না, বৃষ্টিটা টিপটিপ করে পড়েই যাচ্ছে। আজ সত্যিই মনে হয় না আর কেউ এদিকে চা খেতে আসবে। টগর ছাইয়ের বাটিটা নিয়ে এঁটো বাসনগুলো মাজতে বসে পড়ে। ভাবে আজ তাড়াতাড়ি ফিরে পায়েসটা রান্না করে ছেলে মেয়েগুলোকে খাওয়াতে হবে সামনে বসিয়ে। সকালে আলু নিউট্রেলা ঝোল করাই আছে। ভাতটাও প্রতিদিনের মতো দুপুরেই করে রেখেছে। শুধু পায়েসটা রেঁধে ভাতটা একটু গরম করে নিলেই হবে। হঠাৎ মনটা কেমন খুশি খুশি হয়ে যায় টগরের। কী রে, আজ এত তাড়াতাড়ি ঝাঁপ নামিয়ে ফেললি? পিছন থেকে গলাটা শুনে কেমন যেন শিরশিরানি খেলে যায় ওর শরীরে। পিছনে না তাকিয়ে ও বুঝতে পারে হুলো এসে দাঁড়িয়েছে এবং ওর কুতকুতে চোখ দুটো দিয়ে টগরের সারা শরীরটা জরিপ করছে। টগর বলে, আজ তাড়াতাড়ি বন্ধ করব। হুলো বলে, যা, এই ওয়েদারে ভাবলাম তোর হাতের তৈরি চা খেয়ে গাটা একটু গরম করে আসি, আর তুই দোকানটা বন্ধ করে দিচ্ছিস। টগরের বাসন মাজা হয়ে গিয়েছিল। বালতি করে মগে করে জল নিয়ে বাসনগুলো ধুতে থাকে। হুলো আবারও বলে, ও টগর, দেখ না, যদি একটু চায়ের ব্যবস্থা করতে পারিস। টগর বাসন ধোয়ার জল প্রায় হুলোর গায়ের উপরে ঝাড়তে ঝাড়তে বলে, একবার বললে কথা কানে যায় না বুঝি? এঁটো বাসন ধোয়ার জল গায়ে লাগাতে হুলো এবার বেশ চটে গিয়ে বলে, আজকাল তোর খুব দেমাগ বেড়ে গেছে টগর। রাস্তা জুড়ে বেআইনিভাবে দোকান চালাচ্ছিস, আবার মুখে বড় বড় কথা বলছিস। দোকানটা ভেঙে দিলে ভালো হবে। টগরের মাথাটাও গরম হয়ে যায়। বলে ওঠে, দোকান চালিয়ে খেটে খাই, তোমাদের মতো গরিবের উপর জুলুমবাজি করে মাগনাই খাই না। হুলো বলে, জুলুমবাজি কাকে বলে এখনও দেখাইনি তোকে। বেশি কথা বললে কাল সকালে এসে দেখবি এই দোকানটা অন্য কেউ চালাচ্ছে। তখন তোর ওই নেলা খাপা বর আর ছেলে মেয়ে দুটোকে নিয়ে রাস্তায় বসে ভিক্ষে করবি, আর আমাদের কাছে এসে ভাতার জন্য হাত পাতবি। তোদের জাতকে আমি চিনি না ভেবেছিস? আমি লোক চড়িয়ে খাই। কোন গুড়ের কত রস আমার জানা আছে। রাগের মাথায় টগর সবজি কাটার ছুরিটা হাতে তুলে নিয়ে বলে, টগর যেমন সবজি কাটতে পারে তেমনি প্রয়োজনে তোর গলার নলিটাও কাটতে পারে। এখন এখান থেকে ফুটে যাবি না গুড়ের রসের ওজন মাপবি, ঠিক করে নে। টগরের চোখ মুখ দেখে হুলো আর ওখানে দাঁড়িয়ে থাকাটা সমীচীন মনে করে না। তবে যেতে যেতে বলে, হিসেবটা তোলা রইল কিন্তু। দোকানে তালা দিয়ে টগর হুলোর বলে যাওয়া শেষ কথাগুলো ভাবতে থাকে। একটু বেশি রাগ দেখানো হয়ে গেল বোধহয়। হুলো মনে হয় সহজে ছেড়ে দেবে না।
টগরের তৈরি করে দেওয়া খাবারের প্যাকেটগুলো 5 জায়গায় বিলি করে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে স্বপন। যাক বাবা, আজকের মতো কাজটা শেষ হলো। এদিকে বৃষ্টির গতিবেগ এখন বেশ বেড়েছে। জামাটা ভিজে চুপচুপে হয়ে গায়ে এঁটে বসেছে। একটা বিড়ি খাওয়ার জন্য প্যাকেট থেকে বিড়ির বান্ডিলটা বের করে দেখে জলে ভিজে ওটাও নষ্ট হয়ে গেছে। প্রায় 5 টাকার মতো বিড়ি নষ্ট হলো। সাইকেলের প্যাডেলে চাপ বাড়ায়। ও সারাদিন একমাত্র এই সময়টাতেই জোরে সাইকেল চালায়। চেষ্টা করে যতটা তাড়াতাড়ি সম্ভব চৌমাথার মোড়ের ওই লিকার শপটায় পৌঁছাতে। ওর মনে হয় জীবনে এখন ওই একটা জায়গাতে সময় মতো পৌঁছানোর আকাঙ্ক্ষা রয়ে গেছে ওর। আজ দোকানের কাছাকাছি এসে দেখে দোকানের সামনে লম্বা লাইন। এটা অবশ্য হওয়ারই ছিল। সারাদিন ধরে যা বৃষ্টি পড়ছে আজ, দোকানে ভিড় হবারই কথা। তবে স্বপনের সুবিধা হলো যে এই এলাকায় ভদ্রলোক আর উচ্চবিত্তদের বসবাস বেশি হয়। স্বপনের প্রয়োজনীয় জিনিসের জন্য নির্দিষ্ট করা দ্বিতীয় কাউন্টারটায় অপেক্ষাকৃত ভিড় কম। যত ভিড় দামি বোতলের কাউন্টারটাতেই। নিজের বরাদ্দ বোতলটি সংগ্রহ করে স্বপন ঘরে ফেরার পথ ধরে। বৃষ্টি এখনও অব্যাহত। বস্তিতে ঢুকে ঘরের দরজার পাশে সাইকেলটা হেলান দিয়ে দাঁড় করিয়ে স্বপন ঘরে উঁকি দিয়ে দেখে ছেলে মেয়ে দুটো তন্ময় হয়ে টিভিতে কার্টুন দেখছে। উঠোনের চাতালে টানানো দড়ি থেকে গামছার লুঙ্গিটা টেনে নিয়ে টিনের পাত দিয়ে ঘেরা ছোট্ট কলঘাটটা স্নান করতে চলে যায় ও। অন্য দিনগুলোতে সাধারণত পুকুরেই স্নান করে, কিন্তু আজ বৃষ্টি পড়ছে তাই আর পুকুরে নামার ঝুঁকি নেয় না। চান করতে করতে টের পায় টগর ঘরে ফিরেছে। কারণ পায়ের আওয়াজ এবং ঘরে ঢুকে ছেলে মেয়েদের উদ্দেশ্যে করা অকারণ চেঁচামেচি ওর আগমন বার্তা জানিয়ে দেয়। স্বপন এবং ছেলেমেয়েরা এই আচরণের সাথে পরিচিত। মায়ের গলা পেলেই ছেলেমেয়েরা চুপচাপ কোনো কথা না বলে টিভিটা অফ করে হাতের কাছে যে বইটা খুঁজে পায় সেটা খুলে পড়তে বসে যায়। স্বপনের মাঝে মাঝে অবাক লাগে কি করে ছেলেমেয়েরা এত দ্রুত নিজেদের প্রয়োজনীয় পড়ার বইগুলো খুঁজে নেয়। স্বপনকেও তৎপর হতে হয় নিজেকে যথাসম্ভব টগরের দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখন ওর সামনে পড়া মানেই ঝড়ের সামনে পড়ে যাওয়া। তাই কাল বিলম্ব না করে লুঙ্গিটা গলিয়েই ভিজে মাথায় গামছা কাঁধে নিয়ে বেরিয়ে আসে। কারণ টগর বাড়ি ফিরে কলঘর ফাঁকা না পেলে আবার দক্ষযজ্ঞ শুরু হবে। তবে আজকের বর্ষামুখোটাটা মাটি হওয়ারই ছিল। কারণ কলতলা থেকে বেরিয়ে টগরের মুখোমুখি পড়ে যায় স্বপন এবং সরাসরি ওর মুখের দিকে না তাকিয়ে প্রায় ওকে ধাক্কা দিয়ে কলতলায় ঢুকতে ঢুকতে টগর বলে যায়, আজ যেন বাদশাহের মেহফিল না বসে। হুকুম মতো আজ এই বাঁধি পায়েস রান্না করবে। মদ খেয়ে খেতে বসে যদি বমি করা হয় তাহলে কিন্তু বাটিতে ঢেলে বমিই পরিবেশন করা হবে। টগরের কথা শুনে প্রথমে একটু চমকে গেল, পরে স্বপন বেশ খুশি হয় এবং স্বভাববিরুদ্ধভাবেই মুখখানা হাসি হাসি করে টগরের দিকে তাকিয়ে থাকে ততক্ষণ যতক্ষণ না টগর কলতলার দরজাটা আছড়ে স্বপনের মুখের উপর বন্ধ করে দেয়। আজ সকালবেলাটা এই পরিবারের একটু অন্যরকমই কাটে। ছেলেমেয়েরা অবাক হয় যখন শোনে বাবা বাড়ি থেকে না বেরিয়ে ওদের সাথে লুডো খেলতে চাইছে। টগর রান্না করতে করতে অবাক হয় যখন দেখে স্বপন ওর কথা মতো মদ্যপান থেকে বিরত হয়ে বাচ্চাদের সাথে লুডো খেলছে। এবং স্বপন নিজেও অবাক হয়ে যায় যখন দেখে টগর পায়েস রান্না করতে করতে মাঝে মাঝে ওদের দিকে তাকিয়ে মুখে আঁচল চাপা দিয়ে হাসি গোপন করছে। বিয়ের পর ওই প্রথম দিককার কয়েকটা বছর ছাড়া শেষ কবে যে টগরকে এইভাবে মুখে আঁচল চাপা দিয়ে হাসতে দেখেছে তা স্বপন মনে করতে পারে না। প্রায় আধ ঘন্টা হয়ে গেল স্বপন কাউন্সিলরের চেম্বারের বাইরে বসে অপেক্ষা করছে। এখনও তিনি এসে পৌঁছাননি। ওকে ছাড়া আরও 7-8 জন বিভিন্ন বয়সের লোক দেখা করার জন্য ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কখন যে তিনি এসে উপস্থিত হবেন তারই উৎকণ্ঠা সকলের চোখে মুখে। একমাত্র স্বপনই নিশ্চিন্ত মনে অপেক্ষা করছে। যদিও ওর নির্লিপ্তভাবে বসে থাকাটা ভালোভাবে মেনে নিতে পারছে না একজন। সে হলো কাউন্সিলরের সঙ্গে দেখা করা ছাড়পত্র দেওয়ার মালিক। ঘরের মাঝখানে একটা কাঠের চৌকো টেবিলের উল্টো দিকে গদি আঁটা একটা রড আয়রনের চেয়ারে বসে আছে ছেলেটা। ওর ভালো নামটা স্বপন জানে না। সম্ভবত এই এলাকার কোনো লোকই সেটা জানে না। হুলো বলেই তাকে সবাই চেনে। কাউন্সিলরের বদান্যতায় এলাকার উঠতি রংবাজ হিসেবে ক্রমশ সকলের সমীহ আদায় করছে ও। এতদিন ছেলেটার নাম আর মুখটুকুই শুধু চিনত স্বপন। কিন্তু গতকাল রাতে টগরের মুখে ওদের দোকানে এসে ওর গুন্ডামির পরিচয় পেয়েছে। বেশ কেটেছিল কালকে সন্ধ্যেটা, যেন একটা সুখী গৃহকোণে ছবি ফুটে উঠেছিল। কিন্তু তাল কেটে গেল বাচ্চারা ঘুমিয়ে পড়ার পরে, যখন টগর বিছানাতে শুতে এলো। স্বপন সবে ওর রাঁধা চালের পায়েসটা সুখ্যাতি করতে শুরু করেছিল, তখনই টগর তার চেনা রূপে দেখা দেয়। বাদশাহ যদি চান
তবে এই বাঁধে এখন থেকে রোজই ওনাকে পায়েস রেঁধে খাওয়াবে, কারণ কাল থেকে আর দোকানে যেতে হবে না। স্বপন অবাক হয়ে জানতে চায়, কেন? তখন টগর তার স্বভাববিরুদ্ধভাবে কেঁদে ফেলে হুলোর সাথে হওয়া কথার বিক্ষিপ্ত বিবরণ দেয়। চুপ করে পুরোটা শুনে স্বপন বলে, অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমি দেখব কি করা যায়। অন্য সময় হলে হয়তো টগর ঠেস মেরে দু একটা কথা শোনাতে ছাড়ত না, কিন্তু গতকাল আর তা করেনি। হয়তো হতাশ টগর মনে মনে একটা আশ্রয় খুঁজছিল। হঠাৎ একটা হুড়োহুড়ি আরম্ভ হয়ে যায় ঘরে। কাউন্সিলর সাহেব প্রায় 10-15 জন সাঙ্গপাঙ্গ পরিবৃত্ত হয়ে অফিসে ঢোকেন। সামনে দিয়ে যাওয়ার সময় স্বপনকে দেখে একবার থমকে দাঁড়ান। ঘরে বসে থাকা অন্য সাক্ষাৎ প্রার্থীরা শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো, স্বপন অন্যমনস্ক হয়ে বসেই থাকে। যখন খেয়াল হয় ততক্ষণে উনি চেম্বারে প্রবেশ করেছেন। প্রায় 3 বছর পর লোকটাকে দেখল স্বপন। মাঝের এই বছরগুলোই পদমর্যাদা এবং চেহারায় দুয়েরই বেশ পরিবর্তন হয়েছে। তখন উনি ছিলেন শ্রমিক নেতা, চেহারা ছিল পাকানো দড়ির মতো। আর এখন উনি ওয়ার্ড কাউন্সিলর, শরীরে মেয়েদের আধিক্য ঘটেছে। মাথায় সেদিনের বাবরি চুল আজ প্রায় বিলুপ্ত হয়ে টাক দেখা দিয়েছে। কাউন্সিলরের পিছন পিছন হুলোও ঘরে ঢুকে পড়ে। খানিক বাদে বেরিয়ে এসে স্বপনকে ভেতরে যেতে বলে। ঘরে ঢুকতেই একরাশ ঠান্ডা হাওয়া ওর শরীরে ঝাপটা মারে। ঘরে তীব্র গতিতে এসি চলছে। স্বপনের অনভ্যস্ত শরীর ঠান্ডার প্রকোপে কুঁকড়ে যায়। সেদিনের শ্রমিক নেতা আজকের কাউন্সিলর দীপ্তেন্দু দাশগুপ্ত, আর সেদিনের শ্রমিক কর্মচারী আর আজকে ফুটপাতের ধারে বেআইনি চায়ের দোকানের বিক্রেতা টগরের স্বামী স্বপন বাড়ুই পরস্পরের মুখের দিকে নির্নিমেষে চেয়ে থাকে। প্রায় বছর তিনেকের ব্যবধানে আবার দেখা হলো ওদের। স্বপনের মনে বিদ্যুৎ গতিতে ফুটে ওঠে একের পর এক ছবি। দীপুদা কিভাবে ওদের কারখানার সব শ্রমিকদের বুঝিয়ে সুঝিয়ে সংগঠিত করেছিল, ওদের উপর হতে থাকা বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করার জন্য সবসময় উৎসাহ দিত। দিনের পর দিন কারখানায় চলতে থাকা ধর্মঘাটের সময় গেটে বসে পাহারা দেওয়া, মিটিং করা, মালিকপক্ষকে ডেপুটেশন দেওয়া যাতে ওরা শ্রমিকদের দাবি মানতে বাধ্য হয়, এবং রাতারাতি মেশিনপত্র লুকিয়ে যেন কারখানা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করত। সেই সময় স্বপনদের কাছে দীপুদার কথাই ছিল শেষ কথা। সকাল সন্ধ্যায় মালিকপক্ষের সাথে বৈঠক করে আসছে, আর কখনো আসার কথা শোনাচ্ছে। মালিকরা প্রায় কোণঠাসা হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই আমাদের দাবি মানতে বাধ্য হবে। আর স্বপনরাও সেই সুদিনের আশায় বুক বাঁধছে। কিন্তু বাস্তবে ঘটল অন্য ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও স্বপন, ভোলা আর রাজুর দায়িত্ব ছিল কারখানার গেট পাহারা দেওয়ার। তখন রাত বেশ গভীর। রাজু আর ভোলা বোধহয় গিয়েছিল এদিক ওদিক কোথাও প্রকৃতির ডাকে সাড়া দিতে, অথবা সস্তায় মদের বোতল জোগাড় করতে। হঠাৎ পুলিশের জিপ এসে থামল কারখানার গেটে, এবং এসেই স্বপনকে জামার কলার ধরে টানতে টানতে জিপে তুলে নিল। তারপর সারা রাত ধরে থানায় চলে ওর ওপর অকথ্য অত্যাচার। ওর বিরুদ্ধে অভিযোগ কারখানা থেকে যন্ত্রপাতি চুরিতে মদত দেওয়ার। প্রায় 6 মাস বাদে ও ছাড়া পায় জেল থেকে। ততদিনে কারখানা আবার চালু হয়ে গেছে। স্বপনের পরিণতি দেখে অন্যরাও কেউ আর আন্দোলনের পথে যেতে সাহস পায়নি। সেই 6 মাসে একদিনের জন্য দীপুদা থানা অথবা জেলের পথ মারায়নি ওর সাথে দেখা করার জন্য। জেল থেকে বেরিয়ে জানতে পেরেছিল শ্রমিকেরা বিশ্বাস করেছে যে স্বপনের উস্কানিতেই ওরা ভুল পথে চালিত হয়ে আন্দোলন করেছিল, আর সেই সুযোগে রাতের অন্ধকারে কারখানার যন্ত্রপাতি চুরি করে বাইরে পাচার করছিল স্বপন। দীপুদার মধ্যস্থতায় মালিকরা শ্রমিকদের কিছু দাবি মেনে নেয়, এবং খুশি হয়ে শ্রমিকরাও কাজে যোগ দেয়। মাঝখান থেকে দোষী সাব্যস্ত হয়ে স্বপনের পরিচয় হয়ে গেল জেল ফেরত আসামির। কতটা সময় কেটেছে স্বপন ঠিক খেয়াল করেনি। খেয়াল হলো যখন দীপুদা বলে ওঠে, আরে স্বপন বাড়ুই যে, কি ব্যাপার, এতদিন কোথায় ছিলি বলতো? কত খোঁজ খবর করেছি তোর, কেউ কোনো হদিশ দিতে পারেনি। যাকগে, বস বস, অনেক কথা আছে তোর সাথে। এখন দল আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে বুঝলি। তোর মতো পুরনো সঙ্গীদেরই এখন আমার পাশে দরকার। স্বপন ওর সামনে রাখা 3টে চেয়ারের মধ্যে মাঝখানেরটা টেনে নিয়ে দীপ্তেন্দু দাশগুপ্তের মুখোমুখি বসে। টেবিলে ওর জন্য ঢাকা দিয়ে রাখা কাঁচের গ্লাসের ঢাকনা সরিয়ে জলটা খেয়ে খালি গ্লাসটা রেখে দেয়। ঘরে চলতে থাকা এসির তোয়াক্কা না করে জামার বুক পকেট থেকে বিড়ির বান্ডিলটা বের করে একটা বিড়ি ধরিয়ে টেবিলের কোনো স্ট্রে না দেখতে পেয়ে পোড়া কাঠিটা মাটিতেই ফেলে দেয়। স্বপনের ধৃষ্টতা দেখে হুলো রেগে গেলেও দাদার আদেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে।
দীপ্তেন্দু কিন্তু স্বপনের মতোই নিষ্প্রিয়। স্বপন এক মুখ ধোঁয়া ছেড়ে বলতে শুরু করে, বুঝলে দীপুদা, জেলে থাকার সময় না একটা ইলেকট্রিক মিস্ত্রির সাথে আমার বন্ধুত্ব হয়। ও তখন আমায় একটা দারুণ টেকনিক শিখিয়েছিল। মাত্র 10 মিনিটের মধ্যে যে কোনো বাড়ির মিটার বক্সে কারসাজি করে খুব সহজে গোটা বাড়িটা আগুন ধরিয়ে দেওয়া যায়। দীপ্তেন্দু উসখুস করে বলে, এসব কথার মানে কি? স্বপন বলে, বড় রাস্তার মোড়ে ফুটপাতের ধারে আমার একটা বেআইনি চায়ের দোকান আছে, ঠিক তোমার এই পুকুর বুঝিয়ে করা বেআইনি অফিসটার মতোই। কাল এই ছেলেটা, কি যেন নাম রে তোর, যাকগে, ও গিয়ে আমার বউকে শাসিয়ে এসেছে যে ও দোকানটা গুঁড়িয়ে দেবে অথবা অন্য লোককে দোকানটা দিয়ে দেবে। তাই আজ তোমাকে বলে গেলাম যে দোকানটা যদি অন্য লোকের হাতে চলে যায় তাহলে এই বাড়িটাও হঠাৎই শর্ট সার্কিট হয়ে ছাই হয়ে যাবে। হুলো আর দীপুদা পরস্পরের দিকে তাকিয়ে থাকে। গলা খাঁকারি দিয়ে দীপুদা হুলোকে বলে, কাকে কি বলে এসেছিস তুই? জানিস স্বপন আমার পুরনো সাথী, ওর বউয়ের দোকানের দিকে তাকালে তোর চোখ উপড়ে নেব আমি। স্বপন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, জানো দীপুদা, আমার না জীবনে একটাই ইচ্ছে রয়ে গেছে। বিনা দোষে 6 মাস জেল খেটেছি তো, এবার সত্যি সত্যি একটা দোষ করে জেল খাটব। মনে হয় এবার সেই স্বাদটা পূর্ণ হবে। চলি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।